আন্তর্জাতিক কূটনীতিতে একটা জোরালো আলোচনা হচ্ছে যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হয়ে পাকিস্তান কি ভারতের অস্বস্তি বাড়িয়ে দিল। ইন্ডিয়ান এক্সপ্রেসের হলো এটা মতামত বা বিশ্লেষণ। এখানে দেখা যাচ্ছে যে পাকিস্তান মধ্যস্থতাকারী হিসাবে সফল হয়েছে। তারা এর আগে 4 দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে বৈঠক করেছে এবং শুক্রবার থেকে যেই বৈঠক হবার কথা, শনিবারে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আসছেন, তার নেতৃত্বে একটা টিম। উইটকফ মধ্যপ্রাচ্য বিষয়ক যেই দূত ট্রাম্পের, তিনি আসছেন। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আসছেন এবং পার্লামেন্টের স্পিকার আসছেন। সব মিলায় এই যে পাকিস্তানের ইসলামাবাদে এখন আলোচনা শুরু হবে, মধ্যস্থতা শুরু হবে, গুরুত্বপূর্ণ এই আলোচনায় পাকিস্তান যেভাবে আবির্ভূত হয়েছে, এটা অনেকে বলা হচ্ছে যে নজিরবিহীন ঘটনা। পাকিস্তানের এইরকম সাফল্য অতীতে কূটনীতি, বিশ্ব কূটনীতিতে কখনো দেখা যায়নি, যে এইরকম শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র এবং ইরান, যে কঠিন যুদ্ধ প্রায় 5 সপ্তাহের উপরে চলেছে, সেই দুই শত্রু দেশকে পাকিস্তান তার নিজের দেশে নিয়ে এসে বৈঠক করাচ্ছে। এর ফলে পাকিস্তানের মর্যাদা অনেকখানি বেড়ে গেছে। আর পাকিস্তানের মর্যাদা যতখানি বাড়ছে, বিশ্ব কূটনীতিতে যত বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে পাকিস্তান, তত বেশি অস্বস্তির মধ্যে পড়েছে পাকিস্তানের চির প্রতিদ্বন্দ্বী বা চিরশত্রু ভারতের রাজনীতিকদের মধ্যে। ভারতের শাসক মহল সবসময় চেষ্টা করেছে আন্তর্জাতিক কূটনীতি থেকে ভারত পাকিস্তানকে বিচ্ছিন্ন করা। পাকিস্তান একটা সন্ত্রাসী দেশ, একটা জঙ্গি রাষ্ট্র, সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয়, এইসব কথা বলে তাদের বরাবর চেষ্টা ছিল যে পাকিস্তানকে বিচ্ছিন্ন করা। কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধের পর ট্রাম্পের যে উদ্যোগ, সেই উদ্যোগকে তাৎক্ষণিকভাবে পাকিস্তান যেভাবে সমর্থন করেছে এবং ট্রাম্পের মন কেড়ে নিয়েছে, বিশেষ করে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনি, মনে হয় যেন একটা কলিজার টুকরা ট্রাম্পের। তিনি বলেন যে তার প্রিয় ফিল্ড মার্শাল আসিম মনি, এবং ট্রাম্প এই যুদ্ধ শুরুর পর থেকে দফায় দফায় আসিম মনিরের সাথে সরাসরি কথা বলেছে। এবং আসিম মনি শুধু ডোনাল্ড ট্রাম্প নয়, জেডি ভান্স থেকে শুরু করে মানে মার্কিন একেবারে কোর কমিটি, সেই কোর কমিটির সঙ্গে দফায় দফায় কথা বলার মধ্য দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। একই সঙ্গে শাহবাজ শরীফ এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাক ডার, এই দুইজনও কিন্তু একই সঙ্গে দফায় দফায় কথা বলেছে সমস্ত শক্তিধর দেশগুলির সঙ্গে, চীনের সঙ্গে, রাশিয়ার সঙ্গে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলির সঙ্গে। এবং পাকিস্তান এমন একটা অবস্থানে চলে গেছে যে সে একটা মুরব্বীর ভূমিকা, একটা মধ্যস্থতাকারী এবং নির্ভরযোগ্য, এবং তার বিশ্বাসযোগ্যতা এমন পর্যায়ে যে যুক্তরাষ্ট্র তাকে বিশ্বাস করেছে, ইরানও তাকে বিশ্বাস করেছে। ইরানের সঙ্গে দফায় দফায় কথা বলেছে পাকিস্তানের প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফ, ইসাক ডার, পররাষ্ট্রমন্ত্রী এবং আসিম মনি। যেমন ভাবে ইরান বিশ্বাস করেছে পাকিস্তানকে, আবার হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তারা, ডোনাল্ড ট্রাম্প নিজে, তার জেডি ভ্যান্স, মার্কো রুবিও, পররাষ্ট্রমন্ত্রী, সবাই এই সব কথাবার্তা এবং দফায় দফায় কূটনৈতিক যেই চালাচালি বক্তব্যের মধ্য দিয়ে পাকিস্তান তার একটা এমন উচ্চতায় নিয়ে গেছে যে সেখানে ভারত একেবারেই ফিউজ। বরং ভারতের উপরে আস্থা একেবারেই কমে গেছে ইরানের, যে এই যুদ্ধ শুরুর একদিন আগে ইসরায়েল সফর করে এবং তারপর থেকেই ইসরায়েল ইরানে আক্রমণ করে। ফলে ভারতকে আর বিশ্বাসযোগ্য হিসেবে আবির্ভূত করেনি। অথচ মধ্যপ্রাচ্যে ব্যবসা বাণিজ্য, তেল, এই সমস্ত আমদানি করা সমস্ত কিছুতে ভারতের অংশগ্রহণ অর্থনৈতিকভাবে অনেক বেশি। তারপরও এই মধ্যস্থতার কোনো ভূমিকা না নেয়া, নিশ্চুপ থাকা এবং চেয়ে চেয়ে দেখা ইরান ধ্বংস হোক, মুসলিম বিশ্ব ক্ষতিগ্রস্ত হোক, এবং ইসরায়েলকে সমর্থন দেয়া, পরোক্ষ সমর্থন দেওয়ার মধ্য দিয়ে ভারত
বিচ্ছিন্ন হয়ে গেছে। ভারতের সেই কূটনীতি কোনো কাজে দেয়নি এবং দৃশ্যত একটা মানে নীরবে সে ইসরায়েলকে বরং সমর্থন করেছে। ফলে এই পর্যায়ে যখন নাকি শেষ পর্যন্ত ইসলামাবাদে ইরান এবং আমেরিকার শীর্ষ কর্মকর্তারা বৈঠক শুরুর একটা পুরো সিদ্ধান্ত হয়ে যায়, তখন কিন্তু ভারতের মধ্যে তোলপাড় হচ্ছে। অথচ জয়শঙ্কর যখন এক পর্যায়ে বলেছিল, পাকিস্তানকে দালাল রাষ্ট্র হিসেবে বলেছিল। কূটনীতিতে এমন ভাষা কখনো গ্রহণযোগ্য না, কিন্তু সেই ভাষা উচ্চারণ করেছে এবং কোনো ভূমিকাই পালন করতে পারেনি। এখন কেন্দ্রবিন্দু, বিশ্ব কূটনীতির কেন্দ্রবিন্দু হচ্ছে পাকিস্তান। আর পাকিস্তানের এইরকম মর্যাদা, এইরকম মানে উঁচু স্থানটা ভারতের এখন ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ভারতের এখন আপাতত কিছুই করার নেই, চেয়ে চেয়ে দেখা ছাড়া।